হাই এভরিওয়ান। তো আগের ক্লাসে তোমরা অ্যালকেনের বিভিন্ন রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, প্রিপারেশন কীভাবে করতে হয় সেগুলো দেখেছো। তো আজকে দেখবে যে অ্যালকিনের বিভিন্ন ধরনের যে প্রিপারেশন আছে, তাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া, ভৌত ধর্ম কীরকম হয় সেগুলো হলো। তো অ্যালকিনের ক্ষেত্রেও যে আইউপিএসি নোমেনক্লেচার বা আইসোমারিজম, সেটা তোমরা আগেই পড়েছো, সেটা এখানে দেখার দরকার নেই। তো ফার্স্টেই যখন অ্যালকিনের প্রিপারেশন করতে যাব তখন একটা টার্মের খুব প্রয়োজন হয়, যে আলফা, বিটা, গামা, ডেল্টা এই পজিশনগুলো কী হলো, এটা আগে জানতে হয়। তাহলে আলফা পজিশন, বিটা পজিশন, গামা পজিশন, ডেল্টা পজিশন এটা বুঝতে গেলে আমি যদি একটা প্রথমে অ্যালকেন চেন ড্র করি, ধরো এক্স, তো এখানে CH3 CH2 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 এক্স আছে। এখানে এক্সটা হতে পারে কোনো হেলোজেন, ধরো Cl, Br বা অন্য কোনো লিভিং গ্রুপ বা ফাংশনাল গ্রুপ হলো। তাহলে ওই হ্যালোজেন বা ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। তারপরের কার্বনটা হচ্ছে বিটা, তারপরেরটা হচ্ছে গামা, তারপরটা হচ্ছে ডেল্টা হলো। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পজিশন। এরপরে তাহলে অ্যালকেনের প্রিপারেশন কি করে করা হয়, তাহলে অ্যালকেনের প্রিপারেশনের অনেকগুলো মেথড আছে। তার মধ্যে প্রথমের অপনয়ন বিক্রিয়ার সাহায্যে তুমি অ্যালকেনের প্রিপারেশন কীভাবে করবে সেটা দেখব হলো। তাহলে প্রথমে অপনয়ন বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে অ্যালকোহলের নিরুদন। অপনয়ন বিক্রিয়া কী সেটা তোমরা আগেই দেখেছো। তাহলে অ্যালকোহলের নিরুদন এটাও একটা অপনয়ন বিক্রিয়ার উদাহরণ। তো এর মাধ্যমে কি করা হয়, অ্যালকিনের প্রিপারেশন করা হয়। তাহলে এখানে যে কার্বনে ওইচটা লেগে আছে সেটা হচ্ছে আলফা কার্বন, তারপরেরটা বিটা কার্বন। তাহলে যদি শর্টভাবে মনে রাখতে চাও যে এখানে প্রোডাক্ট কী হবে, কি করবে, দেখো আলফা পজিশনে তোমার আছে ওইচ, বিটা পজিশনে দুটো হাইড্রোজেন আছে, আমি একটা হাইড্রোজেনকে লিখছি। তাহলে যদি শর্টে করতে চাও কি করবে, আলফা পজিশন থেকে ওইচ, বিটা পজিশন থেকে হাইড্রোজেন, এই দুটো মিলে একটা জলের অণু তৈরি করবে, সেটাকে বের করে দেবে। তাহলে আলফা পজিশনের কার্বন একটা বন্ড ভেঙেছে, বিটা পজিশনের কার্বন একটা বন্ড ভেঙেছে। তো একটা বন্ড ভাঙার জন্য ওই কার্বন দুটোকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দেবে। তাহলে দেখো তোমার অ্যালকিন তৈরি হয়ে গেছে হলো। এটা হচ্ছে শর্ট প্রসেস। তাহলে শর্ট প্রসেস কী বললাম, যে আলফা পজিশন থেকে ওইচ, বিটা পজিশন থেকে হাইড্রোজেন, ওই দুটো মিলে জলকে তুমি বের করে দাও, আর ওই আলফা আর বিটা কার্বনটাকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দাও। তাহলে এর মেকানিজমটা কী হয়, তাহলে যদি মেকানিজম দেখতে যাও, ধরো তোমার ছিল CH3 CH2OH, তাহলে অক্সিজেনের লোন পেয়ার থাকে। আচ্ছা, H2SO4 আছে কনসেন্ট্রেট, তাহলে এখান থেকে কী পাবে, H+ পাবে। তাহলে এই অক্সিজেনের যে লোন পেয়ারের ইলেকট্রন এটা দেবে H+কে। তাহলে দেওয়ার পর কী হবে, CH3 CH2OH2+ হলো। এরপরে OH2+ মানে কি, H2O মানে জল। তাহলে এটা যদি এই বন্ধনের দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায়, OH2+ মানে অক্সিজেনে পজিটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জ দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, মানে জল হিসাবে এটা বেরিয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো, CH3 CH2+। আচ্ছা, CH3টাকে এইভাবে ভাঙতে পারি, CH2H। এরপরে H2SO4-এর H+টা নিয়েছিলাম, কি পড়েছিল, HSO4-। এই HSO4- একটা হাইড্রোজেনের খোঁজে আছে, কারণ সেটা তারপর H2SO4 হতে পারবে। তাহলে এই হাইড্রোজেনটা যদি নেওয়ার পরে এই কার্বন হাইড্রোজেনের যে দুটো ইলেকট্রন, এটাই কার্বন কার্বনের মাঝে চলে আসবে। তাহলে CH2 আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা CH3 CH2 হচ্ছিল না। আচ্ছা, এটা তখন CH হবে, এখন ঠিক আছে। তো এটা CH3, এটা CH+CH2, ওকে। আচ্ছা, তাহলে এরপর এই রিয়াকশানে যদি করা হয় কি হবে, দেখো এটা হচ্ছে আলফা পজিশন, কারণ এখানে ওইচ আছে।
এটা হচ্ছে বিটা পজিশন, এটা বিটা পজিশন। তাহলে আলফা পজিশন থেকে OH, বিটা পজিশন থেকে হাইড্রোজেন। তাহলে আমি যদি এই বিটা পজিশন থেকে হাইড্রোজেনটা নিই আর এখান থেকে OHটা নিই, কী প্রোডাক্ট পাবো? CH3 CH2 CH ডাবল বন্ড CH2। যদি এই বিটা পজিশন থেকে হাইড্রোজেন নিই আর এখান থেকে OH নিই, কী প্রোডাক্ট পাবো? CH3 CH ডাবল বন্ড CH3। এরপরে দুটো যেহেতু প্রোডাক্ট পাচ্ছি, একটা প্রোডাক্ট হবে মেজর, মানে যেটা হচ্ছে প্রধান, আর একটা হবে অপ্রধান বা মাইনর। এবারে কোনটা মেজর হবে? দেখো, এই সেকেন্ডের ক্ষেত্রে এই যে ডাবল বন্ডেড কার্বন, এটা ডাবল বন্ডেড কার্বন, এর পরের কার্বনে 3টে হাইড্রোজেন আছে, এখানে এর পরের কার্বনে 3টে হাইড্রোজেন আছে, তাহলে 6টা হাইপার কনজুগেশন পাবে। এখানে যে ডাবল বন্ডেড কার্বন, এর পরের কার্বনে 2টো হাইড্রোজেন আছে, মানে এখানে 2টো হাইপার কনজুগেশন পাবে। তাহলে এই দুটোর মধ্যে যেটাই 6টা সেটা বেশি স্টেবল, তার জন্য এই যে পরের প্রোডাক্টটা পেলাম, এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট বা প্রধান প্রোডাক্ট, এটা হচ্ছে মাইনর বা অপ্রধান। হলো? আচ্ছা, এরপরে অ্যালকোহল নিরুদন মানে কি? ওখান থেকে জল বেরোবে। তার একটা উদাহরণ এটা বলতে পারি, এটা হচ্ছে আলফা পজিশন, এটা বিটা পজিশন। তাহলে অ্যালকোহল যখন তোমার Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করে, হয় Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড, যেটা নিরোধক হিসাবে কাজ করে, মানে জল বের করতে সাহায্য করে। তাহলে আলফা পজিশন থেকে OH বেরোবে আর বিটা পজিশন থেকে হাইড্রোজেন। তাহলে এখানে ধরো একটা হাইড্রোজেন ছিল আর এখানে একটা OH, তাহলে এই দুটো বেরিয়ে গেলে এই দুটো কার্বনকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দেবো, তাহলে কী পেলাম? অ্যালকিন। তাহলে এটা হচ্ছে তোমার আর একটা বিক্রিয়া, যেখানে Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে বা P2O5 আছে। এরপরে নেক্সট, অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা। আচ্ছা, ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি? দেখো, ডিহাইড্রেশন মানে জল বেরোনো, ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন বেরোনো। এবারে ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি? যে হাইড্রোজেনও বেরোবে আবার হ্যালোজেনও বেরোবে, এটা হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন। যেহেতু বেরোচ্ছে তার জন্য এটা একটা এলিমিনেশন রিয়াকশান। ওকে, এখানেও সেম কেস। কী হবে মনে রাখবে? তাহলে আলফা পজিশন, বিটা পজিশন, এখানে গামা, 3টে কার্বন আছে তার জন্য আলফা বিটা গামা। তাহলে আলফা পজিশন থেকে তুমি একটা হ্যালোজেন নেবে আর বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন নেবে। তাহলে যদি ভেঙে লিখি, তাহলে CH3 CHH CH2 Br। তাহলে আলফা পজিশন, এটা বিটা পজিশন, তাহলে আলফা পজিশনে হ্যালোজেন, বিটা পজিশনে হাইড্রোজেন, মানে HBr বেরিয়ে গেল। তাহলে আলফা পজিশনে একটা বন্ড ভেঙেছি, বিটা পজিশনে একটা বন্ড ভেঙেছি, ওই আলফার বিটা পজিশনটাকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দেবো। তাহলে কী প্রোডাক্ট হবে? CH3 CH ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। হলো? তাহলে এইভাবেও করতে পারি। আচ্ছা, এরপরে একটা জিনিস মনে রাখবে, এটা তোমাদের আগেও বলেছিলাম, যদি কোনো জায়গায় অ্যালকোহলিক KOH থাকে, যেমন এখানে আছে ইথানোলিক KOH, মানে অ্যালকোহলিক KOH। আচ্ছা, ইথানোলিক KOH মানে কি? ওই যে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটা, ওটা ইথানলে দ্রবীভূত করা আছে, ওটা হচ্ছে ইথানোলিক KOH, তার জন্য বলছি। অ্যালকোহলিক KOH মানে কোনো একটা অ্যালকোহলে তোমার KOHটা দ্রবীভূত করা আছে। তাহলে অ্যালকোহলিক KOH থাকলে সেখানে তোমার রিয়াকশান হয় এলিমিনেশন। আর যদি অ্যাকোয়াস KOH থাকে, মানে জলীয় KOH, সেক্ষেত্রে রিয়াকশান হয় সাবস্টিটিউশন। হলো? সাবস্টিটিউশন মানে কি? ধরো এই রিয়াকশানটা আমি করছি, হয়েছে? এরপরে এটা আমি করছি অ্যাকোয়াস KOH-এর প্রেজেন্সে। তাহলে এখানে কি হয়? এই বিয়ারটা বেরিয়ে যাবে আর OH-টা ঢুকে যাবে। তাহলে প্রোডাক্ট কী পাবে? CH3 CH2 CH2 OH। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা সাবস্টিটিউশন রিয়াকশান, এটা আমরা আগেও দেখেছি। তাহলে যদি অ্যাকোয়াস KOH থাকে, মানে KOH-টা যদি জলে দ্রবীভূত করা থাকে, সেই ক্ষেত্রে তুমি প্রোডাক্টটা পাবে সাবস্টিটিউশন। আর যদি তোমার অ্যালকোহলিক KOH থাকে, তাহলে যে প্রোডাক্টটা পাবে সেটা হচ্ছে এলিমিনেশন প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে এলিমিনেশন, এটা হচ্ছে সাবস্টিটিউশন। হলো? আচ্ছা, এরপরে কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি? ধরো NH4OH, এটাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলি, তাই তো? তাই এটা কী হবে থাকে? NH4+ OH-। আচ্ছা, কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি? এই যে NH4টা ছিল,
এখানে 4টা হাইড্রোজেনের পরিবর্তে 4টা অ্যালকাইল গ্রুপ থাকবে। কীরকম? ধরো CH2 CH2 CH3 একটা অ্যালকাইল গ্রুপ, এরকম 4টা একই অ্যালকাইল গ্রুপ থাকবে। হলো? আর এখানে পজিটিভ চার্জ, এটাকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম। আচ্ছা, এর সাথে OH গ্রুপটা বাইরে থাকে, যেটা আমার দরকার নেই। তাহলে এটাকে যদি সিম্পল হিট করা হয়, হিট করলে তো তাহলে এই নাইট্রোজেনে যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে সেখানে যতগুলো কার্বন থাকবে তোমার অ্যালকিনে ঠিক ততগুলোই কার্বন থাকবে। তাহলে এখানে কার্বন আছে 3টা, তোমার ওখান থেকে যে অ্যালকিনটা পাবে সেখানেও 3টে কার্বন থাকবে। তাহলে 3 কার্বন কন্টেনিং অ্যালকিন কী আছে? CH3 CH ডাবল বন্ড CH2। ব্যাস, তাহলে এইভাবে করলেই হবে। তাহলে এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে। আচ্ছা, তোমরা তাহলে একটা বাড়িতে করবে। CH2 CH3 এর হোল 4, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে হিট দিচ্ছি, কি পাবো? হলো? আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা নোট দিয়ে এটা লিখে রাখবে যে ধরো এটা হচ্ছে একটা গ্রুপ, কি গ্রুপ সেটা পরে আসছি। তাহলে AX গ্রুপটা যেখানে লেগে আছে সেটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা, এটা বিটা। হলো? তাহলে এর যদি এলিমিনেশন করা হয় এক্ষেত্রে তুমি দুটো প্রোডাক্ট পেতে পারো, তাই তো? কী প্রোডাক্ট পেতে পারো? যে আলফা পজিশন থেকে X বেরোবে, হয় এ বিটা পজিশন থেকে হাইড্রোজেন, যে প্রোডাক্টটা পাবে সেটা হবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, বা এই বিটা পজিশন থেকে হাইড্রোজেন আর আলফা পজিশন থেকে X। তাহলে কি প্রোডাক্ট পাবে? CH3 CH ডাবল বন্ড CH CH3। হলো? এরপরে এই দুটো প্রোডাক্টের মধ্যে আমরা আগে দেখেছিলাম যে এটা মেজর, কেন? হাইপার কনজুগেশনের জন্য। কিন্তু এই ক্ষেত্রে একটা স্পেশাল কেস পড়ব, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুশি মেজর হতে পারে। কোনটা মেজর হবে সেই রিলেটেড দুটো রুল আছে, একটা হচ্ছে সেটজেভ, একটা হচ্ছে হফম্যান। হলো? তাহলে এই যে পরের প্রোডাক্টটা, এটাকে বলা হয় মোর সাবস্টিটিউটেড, মোর সাবস্টিটিউটেড, আর এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। মোর সাবস্টিটিউটেড কেন? কারণ ডাবল বন্ডের যে কার্বনগুলো আছে সেখানে দেখো দুটো মিথাইল আছে, আর এখানে ডাবল বন্ডের যে কার্বন আছে সেখানে একটা ইথাইল আছে। হলো? তাহলে ডাবল বন্ডেড কার্বনে দুটো মিথাইল মানে দুটো গ্রুপ আছে, আর এখানে ডাবল বন্ডেড কার্বনে একটা ইথাইল মানে একটা গ্রুপ আছে, তার জন্য ওটা লেস সাবস্টিটিউটেড, এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড। হলো? এবার সেটজেভ নিয়ম বলছে যে যদি তোমার ওই যে লিভিং গ্রুপটা এক্স, এই লিভিং গ্রুপটা যদি হ্যালোজেন হয় এফ বাদে, মানে হ্যালোজেনটা এফ হওয়া চলবে না, সিএল মানে Cl Br I এগুলো যদি হয়, বা যদি সালফোনেট হয়, এটা অতটা ইম্পর্ট্যান্ট নয় সালফোনেটটা, তাহলে মেজর প্রোডাক্ট কী হবে? মেজর প্রোডাক্ট হবে মোর সাবস্টিটিউটেড। মানে আগের রিয়াকশানের ক্ষেত্রে এই যে মোর সাবস্টিটিউটেড যেটা, সেটা হবে মেজর প্রোডাক্ট এসের জেপের ক্ষেত্রে। আচ্ছা, মাইনর প্রোডাক্ট কী হবে? লেস সাবস্টিটিউটেড। হলো? তাহলে এই যে এক্সটা বললাম, এই যে যেটা বললাম লিভিং গ্রুপ, এই গ্রুপটা যদি হ্যালোজেন হয় ফ্লোরিন বাদ দিয়ে, মানে Cl Br I বা সালফোনেট হয়, সেই ক্ষেত্রে তোমার মেজর প্রোডাক্ট হবে মোর সাবস্টিটিউটেড, সেটাই, আর মাইনর প্রোডাক্ট হবে যেটা লেস সাবস্টিটিউটেড সেটা। হলো? হফম্যান নিয়ম কি বলছে? যদি এই এক্সটা NR3+ হয়, আটটা অবভিয়াসলি অ্যালকাইল গ্রুপ, বা SR2+ হয়, তাহলে কী বললাম? NR3+ বা SR2+, যেখানে আরগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ, সেই ক্ষেত্রে তোমার মেজর প্রোডাক্ট হবে লেস সাবস্টিটিউটেড, মানে ওর উল্টো আর কি, আর মাইনর প্রোডাক্ট হবে মোর সাবস্টিটিউটেড। হলো? তাহলে এটা হচ্ছে সেটজেভ নিয়ম আর হফম্যান নিয়ম। তাহলে এই এক্সের উপর ডিপেন্ড করে কোনটা মেজর কোনটা মাইনর সেটা দেখতে হবে। তাহলে যদি আগের রিয়াকশানের ক্ষেত্রে দেখি আমরা,
যে ইথানলিক কেওইচ আছে তো, আর আমরা বিয়ারকে বের করছিলাম, হাইড্রোজেনকে বের করছিলাম, তাই না? তাহলে বিয়ারটা ছিল, আচ্ছা এটা তো বোঝা যাবে না, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে বোঝা যাবে না, কারণ এখানে মোর লেসের কিছুই নেই, একই তো প্রোডাক্ট পাচ্ছিলাম। এগুলোর ক্ষেত্রে বোঝা যাবে না, ঠিক আছে, বাদ দাও। আচ্ছা দেখো একটা করে দেখাচ্ছি। ধরো CH3 CH CH2 CH3, এখানে আছে তোমার বিয়ার, তুমি এখানে দিচ্ছ ইথানলিক কেওইচ, তাহলে ইথানলিক কেওইচ দিয়েছো মানে এটা এলিমিনেশন রিয়াকশন হবে। তাহলে এটা হচ্ছে আলফা পজিশন, এটা বিটা, এটাও বিটা পজিশন হয়েছে। তাহলে তুমি যদি এই বিটা পজিশন থেকে হাইড্রোজেনটা বের করো আর এই আলফা থেকে একটা লিভিং গ্রুপ বের করো, কি প্রোডাক্ট পাবে? CH3 CH ডাবল বন্ড CH CH3। আর যদি এই বিটা পজিশন থেকে হাইড্রোজেন আর পাশেরটা থেকে বিয়ার বের করো, কি প্রোডাক্ট পাবে? CH2 ডাবল বন্ড CH CH2 CH3। তাহলে এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, লিভিং গ্রুপ কী ছিল? বিয়ার, তাহলে হ্যালোজেন, তাহলে মোর সাবস্টিটিউটটা মেজর হবে আর এটা হবে মাইনর, হলো? আচ্ছা এটা বাড়িতে করবে তাহলে। CH3 CH CH2 CH3, এখানে আছে তোমার NCH3 হোল 3 প্লাস, হলো? এখানেও তুমি দিচ্ছ ইথানলিক KOH আর হিট, তাহলে কোনটা মেজর কোনটা মাইনর এটা বাড়িতে করবে। আচ্ছা এরপরে নেক্সট প্রসেস হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন। এই যে ডিহ্যালোজিনেশন আছে মানে ওখানে শুধুমাত্র হ্যালোজিনেশন মানে হ্যালোজেন বেরোবে, ডি আছে ডিহ্যালোজিনেশন মানে হ্যালোজেন বেরোবে, হলো? আচ্ছা এরপরে ভিসিনাল ডাইহ্যালাইড মানে কি? ধরো পরপর দুটো কার্বন আছে, এই একটা কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, আমি হ্যালোজেনটা বিয়ার ধরে নিচ্ছি, সেটাকে বলা হবে জেমিনাল, হলো? যদি পরপর দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকে সেটাকে বলা হবে ভিসিনাল, হলো? আচ্ছা এরপরে তাহলে এখানে ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন যদি করা হয় মানে শুধুমাত্র হ্যালোজেন যদি বার করা হয় তুমি অ্যালকেন পাবে। কী হবে? ধরো CH2 CH2, এখানেও বিয়ার আছে একটা, এখানেও বিয়ার আছে, ভিসিনাল অবভিয়াসলি কারণ পরপর দুটো কার্বনে হ্যালোজেন আছে। এখানে দিতে হয় জিঙ্ক, তার সাথে মিথানল আর একটু হিট, জিঙ্ক মিথানল আর হিট দিতে হয়, তাহলে কি হয়? এই দুটো বিয়ার বেরিয়ে যায়। তাহলে এই কার্বন একটা বন্ড ভেঙে গেছে বিয়ারের, এই কার্বন একটা বিয়ারের বন্ড ভেঙে গেছে, তাহলে কার্বন দুটোকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দেবো, হলো? তাহলে এটা ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন হলো, মানে হ্যালোজেন বের করা হলো, হলো? ব্যাস, এটা একটা প্রসেস। এরপরে অ্যালকাইনের বিজারণ দ্বারা, তাহলে ধরো তুমি কোনো জায়গায় অ্যালকাইন আছে যে CH3C ট্রিপল বন্ড CH3, এটা একটা অ্যালকাইন আছে, হলো? তাহলে অ্যালকাইন থেকে তুমি যদি অ্যালকেন তৈরি করতে যাও, অ্যালকাইন থেকে অ্যালকিন, তুমি যদি সিস তৈরি করতে যাও বা ট্রান্স অ্যালকিন তৈরি করতে যাও, সিস মানে কি জানো, ট্রান্স মানে কি সেটাও জানো, তাহলে এই অ্যালকাইন থেকে সিস বা ট্রান্স প্রস্তুত করার জন্য দুটো রিয়েজেন্ট আছে, চলো? ট্রান্স প্রস্তুত করার জন্য কি লাগে? নিকেল তার সাথে লিকুইড অ্যামোনিয়া, তাহলে নিকেল লিকুইড অ্যামোনিয়া দিয়ে দিলে অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন পাবে, সেটা হবে ট্রান্স, মানে ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে আর মিথাইলগুলো অপোজিট দিকে থাকবে, হলো? তাহলে অ্যালকাইন থেকে ট্রান্স অ্যালকিন পাওয়ার একটা রিয়েজেন্ট হলো নিকেল লিকুইড অ্যামোনিয়া। আচ্ছা যদি সিস পেতে চাও কি দিতে হয়? হাইড্রোজেন, প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, হলো? এটাকে বলা হয় লিন্ডলার ক্যাটালিস্ট বা লিন্ডলার অনুঘটক, লিন্ডলার ক্যাটালিস্ট বা লিন্ডলার অনুঘটক। এক্ষেত্রে কি হয়? অ্যালকাইন থেকে সিস অ্যালকিন পাওয়া যায়,
মানে এখানে মিথাইলগুলো একই দিকে থাকবে। তাহলে অ্যালকাইন থেকে সিস আর ট্রান্স পাওয়ার এই দুটো হচ্ছে রিএজেন্ট, এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে সিস। তাহলে ট্রান্স পেতে গেলে নিকেল লিকুইড অ্যামোনিয়া, সিস পেতে গেলে হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে লিন্ডলার ক্যাটালিস্ট বা লিন্ডার অনুঘটক বলা হয়। হলো? আচ্ছা, এরপরে কোলবের তড়িৎ বিশ্লেষণ দ্বারা। তাহলে কোলবের তড়িৎ বিশ্লেষণ আমরা অ্যালকেনের ক্ষেত্রেও দেখেছি, হয়েছে কি হয়েছিল যে COO বা COO ওগুলো বেরিয়ে যাচ্ছিল, আর কার্বনকে আমরা একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দিচ্ছিলাম। তাহলে যদি কোলবে দ্বারা আমরা অ্যালকিন করতে যাই, ধরো CH2COO আছে বা COO এক্ষেত্রে CH3COO আছে। তাহলে এখানে কী নিচ্ছিলাম যে প্লাটিনাম তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষণ। তাহলে কি করব, এখানে COO বাদ দিয়ে দেবো। তাহলে যে কার্বন থেকে বাদ দিয়েছি সেই কার্বন দুটোকে একটা নতুন বন্ডের মাধ্যমে জুড়ে দেবো। তাহলে অলরেডি একটা বন্ড ছিল আর একটা বন্ড চলে এলো, তাহলে কি পেলাম, বেসিক্যালি একটা অ্যালকিন পেলাম। হলো? আচ্ছা, এটা তোমরা বাড়িতে করবে। তাহলে যেখান থেকে তুমি COO এগুলো বাদ দেবে সেই দুটো কার্বনকে একটা নতুন বন্ড মাধ্যমে জুড়ে দেবে। হলো? আচ্ছা, এরপরে অ্যালকেন ও অন্যান্য যৌগ থেকে। তাহলে অ্যালকিন প্রিপারেশন করতে গেলে অ্যালকেন এবং অন্যান্য যৌগ থেকেও প্রিপারেশন করা যায়। কীভাবে? ধরো একটা অ্যালকেন নিচ্ছি CH3, এটাকে ইথেন বলছি আর কি। এটাকে তুমি যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখো, কি হয়, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে এই CH3টাকে এইভাবে লিখতে পারি, এটাকেও এইভাবে লিখতে পারি। তাহলে হাইড্রোজেনটা যদি বের করে দিই কী হবে, ওই দুটো কার্বনকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দেবো। তাহলে এইভাবেও অ্যালকিন তৈরি করা যায়। আচ্ছা, এরপরে এস্টার থেকে। তাহলে ধরো একটা এস্টার আছে CH3, COO, CH2, এটা একটা এস্টার। হলো? তাহলে কি করবে, এস্টারের যে পার্টটা অক্সিজেনের সাথে যুক্ত থাকবে, মানে এটা ধরো সেখানে কার্বন সংখ্যা কাউন্ট করবে, যতগুলো কার্বন থাকবে সেই কার্বন কন্টেনিং একটা অ্যালকিন লিখে দেবে। হলো? অবভিয়াসলি হিট লাগে। তাহলে 3টে কার্বন আছে, তাহলে 3 কার্বন কন্টেনিং অ্যালকিন কী হয়, CH2 CH3 বা CH3CH2, একই ব্যাপার। হলো? আর যে পার্টটা পড়ে থাকে এই যে CH3COO, এখান থেকে একটা অ্যাসিড করে দেবে, তাহলে CH3COOH, ব্যাস হয়ে গেল।